আসসালামু আলাইকুম। আমার সকল প্রাণপ্রিয় লক্ষ্মী ঢাবি স্বপ্নবাদ ছোট ভাই বোনদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। ঠিক আছে, সবাইকে জানাই আমার প্রাণের প্রিয় প্রতিষ্ঠান, তোদেরও সবার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে 100তম জন্মশতবার্ষিকী। এই বিশেষ দিনে আমি তোদের জন্য আয়োজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষক স্পেশাল গাইডলাইন সেমিনার। আশা করি আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে তোরা তোদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সামগ্রিক দিক নির্দেশনা পাবি। তারপর হচ্ছে এখন থেকে কিভাবে পড়তে হবে, কেন তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কি কি সুযোগ সুবিধা তোরা ভোগ করতে পারবি, হ্যাঁ একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আজকের সেশনটা কিন্তু ভেরি 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 স্পেশাল। সুতরাং আমি তোদের সবাইকে বলবো যে হচ্ছে বেশি বেশি করে তোদের সকল বন্ধুদের মেনশন কর, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো কারো ফার্স্ট টার্গেট, অথবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবি বা যারা ভার্সিটি মেডিকেল প্রিপারেশন নিবি তারা সবাই কিন্তু সেকেন্ড টার্গেট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই ধরে রাখে। তো সুতরাং সবাই তোদের বন্ধু বান্ধবদের একটু বেশি করে মেনশন করতে থাক। ইনশাল্লাহ আজকে একটা প্রাণবন্ত সেশন হবে এবং তোরা তোদের সকল প্রশ্নের উত্তর আজকের সেশন থেকে পেয়ে যাবি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার A to Z আজকে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব এবং সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইফটা তোদের কেমন হতে যাচ্ছে সেটা নিয়েও কথা বলবো আজকে ইনশাল্লাহ। তো সবাই আমাকে একটু জানা তোরা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছিস কিনা, সবকিছু অল ওকে কিনা। যদি সবকিছু ওকে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। ওকে, একটু সবাই বেশি বেশি করে বন্ধুদেরকে মেনশন করতে থাকি, সবাই বেশি বেশি বন্ধুদের মেনশন করতে থাকি, কেমন? আচ্ছা, এই যে ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা একটা হল দেখতে পাচ্ছি, এই হলটার নাম কি দেখি, এবং বলতে হবে এই হলে কারা থাকে, এই হলে কারা থাকে সবাই। তো আমাদের এই হলটার নাম হলো কার্জন হল। অনেকে উত্তর দিচ্ছে যে হচ্ছে এই হলে থাকে, বাট এখানে থাকে না। এখানে বেসিক্যালি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের অর্থাৎ ক ইউনিটে যারা আমরা আছি তাদের ক্লাস হয় এই এই হলের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় বিভিন্ন বিল্ডিংয়ে ক্লাস হয়। ঠিক আছে, তো যাই হোক, এবং পরীক্ষা হয়। তো আমরা শুরু করি আমাদের সবার প্রিয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, কারণ একটা সময় এটার একাডেমিক কারিকুলাম A to Z সব কিছু মানে হচ্ছে খুবই উন্নত মানের ছিল, যদিও আস্তে আস্তে দেখা গেছে যে হচ্ছে একটু ভাটা পড়ছে। বাট এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় সব দিক বিবেচনা করলে। তো এই জায়গায় খেয়াল করো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েই আজকে কথা বলবো ইনশাল্লাহ। আমি ফার্স্ট অফ অল একটু বলি কেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমরা এখানে যারা আছি, ফেসবুক লাইভে যারা আছি, সবাই মধ্যবিত্ত বা হচ্ছে নিম্ন কি জানি বলে মধ্যবিত্ত ঘরের সন্তানেরা আমরা এখানে বেশি আছি। তো আমাদের কিন্তু চিন্তা করতে হয় যে হচ্ছে এই জায়গায় খুব বেশি টাকা পয়সা খরচ করে প্রাইভেটে পড়ার সামর্থ্য আমাদের এখানে অধিকাংশের নাই। তো সেই জায়গায় বলবো যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়বো, কারণ এখানে এটা হচ্ছে একটা আবাসিক বিশ্ববিদ্যালয়। আমরা দেখতেছি যে হচ্ছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে এই হলগুলোতে আমরা থাকবো। বিজয় একাত্তর হল, এখানে মেয়েদের জন্য হল রোকেয়া হল। তো এই জায়গায় খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকায় যেখানে দেখা গেছে যে হচ্ছে একজন মানুষের থাকতে তোমার মাসে 8,000, 9,000, 10,000 টাকা খরচ, 4,000, 5,000 টাকা তোমার সিট ভাড়া দিতে হয়। সেখানে তুমি বড় একটা স্পেসিয়াস রুমে থাকবা, হ্যাঁ সেখানে 24 ঘন্টা গ্যাস, পানি, বিদ্যুৎ সব কিছু থাকবে, সকল ফ্যাসিলিটি। হ্যাঁ 24 ঘন্টা গ্যাস, পানি, বিদ্যুৎ, পত্রিকা পড়ার সুবিধা, সকল কো কারিকুলার অ্যাক্টিভিটিস করার সুযোগ। সেখানে তোমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, ডিবেটিং ক্লাব থাকবে, তারপরে হচ্ছে খেলার মাঠ থাকবে, জিমনেশিয়াম থাকবে, সকল আধুনিক সুবিধা সম্পন্ন হল। তো এই জায়গায় তোমার মাসে খরচ হলো মাসে 15 টাকা। ঠিক আছে, আমি যে হলে থাকতাম তার মাসিক ফি ছিল মাসে 15 টাকা। এখন তাহলে বছরে হলো 180 টাকা, 5 বছরে আমার খরচ হচ্ছে 900 টাকা। তার মানে পুরো 900 টাকায় তোমার একদম
ফুল অনার্স লাইফ তোমার শেষ হয়ে যাবে জাস্ট 900 টাকা খরচে। এই জায়গায় তুমি খেয়াল করো যে এখানে তুমি এখনো দেখা গেছে যে হচ্ছে 30 টাকা 35 টাকা খরচ করলে তুমি একবেলার খাবার পাবা, যেটা ঢাকা শহরে অন্য কোথাও পাওয়া সম্ভব না। হ্যাঁ, এটা হয়তো সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির সন্তান আছি তাদের জন্য এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় আমরা যদি চিন্তা করি যে হচ্ছে এটা ফ্রি আবাসন, ওই যে বছরে তোমার খরচ হচ্ছে 15 × 12 180 টাকা। আমরা যদি এরপরে আবার চিন্তা করি যে দেখো আমাদের ওই যে লাল বাস নিয়ে হচ্ছে অনেক অনেক গল্প ছড়ায় ছিটায় আছে। আর হল নিয়ে আমি আরেকটা কথা বলি যে দেখা গেছে যে সকালে তুমি ঘুম ঘুম চোখে এই হল থেকে বের হইলা, হল থেকে বের হয়ে তুমি যাদের সাথে গল্প করতেছো, তোমার বড় ভাই বা তোমার 5টা বড় ভাইয়ের সাথে তোমার কথা হচ্ছে বা 5টা বড় আপুর সাথে কথা হচ্ছে, এই 5টা বড় ভাই বা 5টা আপু কিন্তু পরবর্তীতে সবাই অনেক ভালো ভালো জায়গায় যাবে। হয়তো কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ বা গবেষণার জন্য উচ্চশিক্ষার জন্য বাইরের ইউনিভার্সিটিগুলোতে পড়তে যাবে, তাদের সাথে তোমার প্রতিনিয়ত কথা হবে। ফলে তোমার কিন্তু একটা লিঙ্কিং তৈরি হবে একদম শুরু থেকে, যেটা তোমাকে পরবর্তীতে অনেক ভালো জায়গায় যাইতে সহযোগিতা করবে। আমরা যদি চিন্তা করি দেখো যে হচ্ছে বাস, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস এক একটা জার্নি এক একটা গল্প তৈরি করে। এই জায়গায় আমি তোমাকে ছোট্ট একটা গল্প শোনাইতে চাই। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস একটা গাড়িকে ধাক্কা দিল। যে মানে একটা গাড়ির সাথে আর কি হলো, ওই গাড়িটা ছিল হলো সচিবের গাড়ি। তো ড্রাইভার তো খুব খেপে গেল, খেপে গিয়ে হচ্ছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রাইভারকে বলতেছে তুই জানোস তুই কার গাড়ি দিয়ে ধাক্কা দিছস? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ড্রাইভার বলতেছে যে হচ্ছে দোতলা বাস আর কি, যে হচ্ছে কার? বেটাকে বলে যে জানোস না তুই যার গাড়িতে ধাক্কা দিছিস সেখানে সচিব আছে, এটা সচিবের গাড়ি। তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ড্রাইভার বলছে যে কয়জন? তখন ওই বাসের ড্রাইভার বলছে কয়জন মানে একজন। তখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার বলল যে আরে বেটা তোর গাড়িতে তো সচিব আছে হলো একজন, আর আমার একতলা দোতলা দুইতলা মিলে এখানে সচিব আছে হলো 100 জন। তার মানে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একটা স্টুডেন্ট পরবর্তীতে এক একজন সচিব, এক একজন এমপি, এক একজন মন্ত্রী, আর তোমরাও ইনশাল্লাহ সেই গৌরবময় সাক্ষীর অংশীদার হতে যাচ্ছ। তো এই জায়গায় আমরা যদি চিন্তা করি যে হচ্ছে আমরা অনেকেই কো কারিকুলার, পড়াশোনায় তো সবকিছু না, আমরা বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চাই। খুব ভালো করে বুঝিও যে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে জড়ায় রাখতে চাই। এই জায়গায় দেখা গেছে যে হচ্ছে আমরা আত্মমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। বাংলাদেশে বিভিন্ন হসপিটালে যে হচ্ছে এই যে অসুস্থ রোগীদের জন্য যে রক্তের প্রয়োজন হয় তার 60% যোগান দেয় হচ্ছে বাঁধন, আর বাঁধনের জন্ম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা দেখা গেছে যে হচ্ছে এখানে কারা কারা আছো যে ফটোগ্রাফি করতে চাও, এই যে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করো তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আছে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি। এই ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটিতে তুমি যখন কন্টিনিউ থাকবা তখন দেখা গেছে যে হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন এক্সিবিশনে তুমি তোমার ফটোগুলোকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবা। তারপর এই জায়গায় আমরা যারা বিভিন্ন কালচারাল সাইডে যাইতে চাই তাদের জন্য আছে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি। আমরা যদি ডিবেটের কথা বলি, তোমার এই বিতর্কের সবকিছুকে পরিশীলিত করতে এই জায়গায় তোমার জন্য আছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আরও তাছাড়া এখানে 100+ সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক, যেখানে তোমার এই জায়গায় ভেতরের যে কোনো প্রতিভাকে তুমি বিকশিত করতে পারো, এবং এর চাইতে ভালো জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কিছু হতে পারে না। তুমি যাই করতে চাও সেটার জন্য সবচাইতে বেস্ট প্ল্যাটফর্ম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জায়গায় তোমরা কে কি নিয়ে কাজ করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর একটু বলো তো দেখি, যে কে কি নিয়ে কাজ করতে চাই, যে হচ্ছে আমরা কে কি নিয়ে কাজ করতে চাই। আমরা যদি এরপরে চিন্তা করি যে হচ্ছে সকল কালচারাল, আমরা যদি টিভির পর্দা খুলে যে কোনো অকেশনে টিভির পর্দা খুলে যে জায়গাগুলো দেখি, টিভির পর্দা খুললেই যে জায়গাগুলো দেখি সেই জায়গাগুলোতে তুমি রেগুলার হাঁটাচলা করবা যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো।
মানে যে কোনো একটা অকেশন, সেটা হোক জাতীয় যে কোনো অকেশন, তুমি টিভির পর্দা খুলে যে জায়গাগুলো দেখো ইতিহাসের অংশগুলো, সেগুলো প্রত্যেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটা জায়গা। আমরা বইমেলার কথা বলি, আমরা যদি এই জায়গায় হচ্ছে বৈশাখী মানে হচ্ছে রমনার বটমূল যদি বলি, বৈশাখীর মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে এ টু জেড প্রত্যেকটা কালচারাল সাংস্কৃতিক জিনিসের একদম কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই জায়গাগুলোতে তুমি তখন রেগুলার পদচারণা হবে তোমার। তো সুতরাং তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এখন থেকে তোমাকে স্বপ্ন দেখতে হবে, এখন থেকে তোমাকে নিজেকে তৈরি করতে হবে যে না, অ্যাট এনি কস্ট আমি যে কোনোভাবে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই চাই। এই জায়গায় আমরা যদি চিন্তা করি যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কাদের? ঢাকা বিশ্ববিদ্যালয় ধনী গরিব এ টু জেড বাংলাদেশের প্রত্যেকটা জনগণের যে কেউ এই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সক্ষমতা রাখে। তুমি আজকে থেকে যদি তুমি স্বপ্ন দেখা শুরু করো, অবশ্যই তোমার দ্বারা অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এই জায়গায় তুমি খেয়াল করো যে পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্ম দিছে কোনো না কোনো রাষ্ট্র। পৃথিবীর ইতিহাসে যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের জন্ম দিছে কোনো না কোনো রাষ্ট্র, কিন্তু পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যতিক্রম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। একমাত্র ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো রাষ্ট্র জন্ম দেয় নাই, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নামক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিছে। তো এই জায়গায় তুমি যদি সেই গৌরবময় বিশ্ববিদ্যালয়ের অংশ হতে চাও, তাহলে এখন থেকে কিন্তু তোমাকে ডেডিকেটেডলি পড়াশোনা করতে হবে। একটা কথা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। আমরা যদি একদম শুরু করি 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এই জায়গায় 69-এর গণ অভ্যুত্থান, পরবর্তীতে হচ্ছে মহান 71-এর মুক্তিযুদ্ধ, এবং আস্তে আস্তে যদি বলি যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, হালের কোটা আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সাথে যে সকল আন্দোলন সংগ্রাম অতপ্রতভাবে জড়িয়ে আছে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি এই জায়গায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে আমরা বলতে পারি হচ্ছে বাংলাদেশ। এখন তুমি খেয়াল করো যে হচ্ছে আমরা এখানে যারা আছি সবার একটা চিন্তা ভাবনা আছে যে হচ্ছে আমি যখন এইচএসসি পর্যন্ত তো বাবা মা আমাকে সাপোর্ট দিছে, আমি যখন অনার্সে যাব তখন যাতে আমি নিজেরটা চলতে পারি, এটা কিন্তু আমরা সবাই চিন্তা করি, প্রত্যেকটা ফ্যামিলিও চিন্তা করে যে আমি আমার সন্তানকে, আমি আমার ছেলেকে মেয়েকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সাপোর্ট দেই, অনার্সের পরে সে অবশ্যই নিজে কিছু একটা করতে পারবে যদি সে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর এটার জন্য তোমাকে সবচেয়ে বড় অপরচুনিটি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে তোমরা আমার কথা শুনতেছো কিসের জন্য? তোমরা আমার কথা শুনতেছো কিসের জন্য? যে আমার কথা শুনতেছো হচ্ছে একটাই কারণে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, বা হচ্ছে হয়তো আমি একটু ভালো ক্লাসও নেই, বাট এটাও কিন্তু একটা কারণ। আমাকে এই সুযোগটা তৈরি করে দিছে কে? আমাকে এই সুযোগটা তৈরি করে দিছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি দেখা গেছে যে হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা দেখে 2টা 3টা টিউশনি করো, তুমি কিন্তু 20-25 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবা, তুমি নিজে চলতে পারবা, আর একটু ইয়া হলে তুমি তোমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবা। বাট এই জায়গায় এটা যদি আমি ঢাকার বাইরে চলে যাই তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো এই অপরচুনিটিটা তোমাকে করে দেবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ছাত্রাবস্থাতেই তুমি যদি স্বনির্ভরতা অর্জন করতে চাও, পাশাপাশি ফ্যামিলিকেও তোমাকে যদি একটু সাপোর্ট দিতে হয়, তা তোমার জন্য সবচাইতে বেস্ট অপশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একজন বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হতে চাই, তো আমি এটা নিয়ে কথা বলবো যে হচ্ছে ঢাকা তুমি যাই হতে চাও সেটার সবচাইতে বেস্ট পজিশনে তুমি যদি যাইতে চাও তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। সবচেয়ে বড় চোর হইতে গেলে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, হ্যাঁ, কারণ আবার সবচেয়ে বড় ভালো মানুষ হতে গেলেও তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে তোমাকে কি করে দেয়? তোমাকে একটা অপরচুনিটি করে দেবে এই জায়গায়। তো অনেকে বলতেছে যে ভাইয়া আমি পলিটিক্স করতে চাই, এই জায়গায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইফ ইটস এ কালারফুল লাইফ, মানে এটা একটা রঙিন জীবন, সহজ কথায় যে এটা একটা রঙিন জীবন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ছবি, ছেলেরা এটা দেখে মোটিভেশন নিতে পারো, তোমরা যারা ছেলেরা আছো এই পাশে, আমি পড়তে চাচ্ছি না, এটা দেখে আপনারা মোটিভেশন নিতে পারেন। কাদের কাদের টার্গেট আছে যে হচ্ছে আমি অ্যাট এনি কস্ট যেভাবে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই? কে কে আসো? আর কাদের কাদের ফার্স্ট সেকেন্ড চয়েস ভাবি যা হচ্ছে আমি মেডিকেলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে চাই, বা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে চাই? একটু দেখা যায় না?
যাই হোক, এখানে আমরা যদি বলি, আর তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা তোমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না, আমি একটা ভালো জায়গায় আসছি, এখন আমার দ্বারা ভালো করা সম্ভব। এই মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্যও কিন্তু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এই জায়গায় তুমি খেয়াল করো, এখানে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে প্রত্যেকটা জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিল্ডিং এক একটা ইতিহাস, এক একটা ইতিহাস। আর বাংলাদেশের সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যারা দেশ পরিচালনা করছে, সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যারা দেশ পরিচালনা করছে তার 70 থেকে 75% সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। একদম স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অধিকাংশরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই জায়গায় আমরা যদি চিন্তা করি, বর্তমান মন্ত্রিসভার 60%-এর বেশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুমি কোনোভাবেই আগ্রাহ্য করতে পারো না। আমরা কি করতে চাই যে হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে বলো তো দেখি সবচাইতে ডিজারেবল জব কোনটা? বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে সবচাইতে মানে হচ্ছে ডিজারেবল জব কোনটা? আমরা অধিকাংশ ক্ষেত্রে বলবো যে হচ্ছে বিসিএস। এই জায়গায় আমরা যদি বিসিএস এর পরিসংখ্যান দেখি যে হচ্ছে একদম 55 থেকে 60% বিসিএস ক্যাডার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়। অনেক বিশ্ববিদ্যালয় আছে বাট টপমোস্ট ক্যাডারগুলোতে কিন্তু সবাই, অধিকাংশরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমরা বিসিএস নিয়ে এখানে এখন পর্যন্ত প্রশাসনে যতজন লোক আছে তার 60% একটা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জায়গায় আমি তোমাকে একটা পত্রিকার কাটিং দেখাচ্ছি যে শীর্ষ নির্বাহীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য, অর্থাৎ বাংলাদেশে যে শীর্ষ কোম্পানিগুলো আছে তার 55%, এই জায়গায় আমরা এটা দেখতেছি যে হচ্ছে 55% সিইও হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 55 থেকে 60% সিইও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে। আমরা যদি চিন্তা করি, এই জায়গায় ধরো যে তুমি কি করতে চাও, যে তুমি এদেশে থাকতে চাও না, তুমি উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাও, তারপরে হচ্ছে সেখানে থেকে পড়াশোনা করে ভালো কিছু করতে চাও, পরে দেশে এসে দেশের মানুষের সেবা করতে চাও, এরকমও কারো টার্গেট থাকতে পারে। আমি অক্সফোর্ডে পড়তে চাই, আমি এমআইটিতে পড়তে চাই, আমি হার্ভার্ডে পড়তে চাই। তো যেখানেই পড়তে যাও না কেন, তুমি যেখানেই যাবা সেখানেই কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বড় বড় আপুদেরকে পাবা। সুতরাং তাদের কাছ থেকে তুমি একটা গাইডলাইন পাবা যে হচ্ছে কিভাবে আমি ওই জায়গাগুলোতে যেতে পারি। সুতরাং সেই জায়গাগুলোতে পৌঁছতে গেলে তোমাকে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশে যেটা দেবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো, একটা কথা বলা হয় যে তুমি যেখানেই যাও না কেন, হোয়ারএভার ইউ গো ইউ উইল ফাইন্ড এ ডিউ বিগ ব্রো। তুমি যেখানেই যাও, মানে পৃথিবীর যে প্রান্তেই যাও, তুমি যদি খুঁজে দেখো সেখানে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়া বা বড় আপুকে পাবা, যে তোমাকে খুব সুন্দর একটা সাপোর্ট দেবে, যার গাইডলাইনে তুমি সামনের দিকে আগাইতে পারবা। তো কারা কারা আসো যে হচ্ছে ডেডিকেটেডলি আজকে থেকে একদম সর্বোচ্চ পড়াশোনা করবা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো? দেখো, এখন আমরা চিন্তা করব, দেখব যে হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি কেমন, কোন কোন জিনিসগুলো বেশি বেশি পড়তে হবে এবং কোশ্চেন প্যাটার্ন কেমন, সেগুলো নিয়ে এখন একটু কথা বলতে চাই। আচ্ছা দেখি তোদের একটু কমেন্ট চেক করি। ওকে, হ্যাঁ, ঢাবির পাশাপাশি ঢাবির প্রিপারেশন নিলে এমনি তোমার চবির প্রিপারেশন হয়ে যাবে। ঢাবির প্রিপারেশন নিলে এমনিতে তোমার চবির প্রিপারেশন হয়ে যাবে, এটা নিয়ে মাথা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন তুমি খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি 5টা ইউনিট, তবে 5টা ইউনিটের একটা হলো চ ইউনিট, সেটা আলাদা। তো 4টা ইউনিটে পরীক্ষা হয়, সেটা হচ্ছে এ বি সি ডি। এখন এ ইউনিট হলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য, মানে আমাদের জন্য। বি ইউনিট হলো আর্টসের স্টুডেন্টদের জন্য, সি কমার্সের স্টুডেন্টদের জন্য, এবং ডি হচ্ছে বিভাগ পরিবর্তন, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবার জন্য। সবাই যদি তাদের নিজেদের সাবজেক্ট পরিবর্তন করে, যেমন আমরা সায়েন্সের সাবজেক্ট পরিবর্তন করে যদি আর্টস কমার্সের সাবজেক্টে পড়তে চাই,
সায়েন্সের সাবজেক্ট পরিবর্তন করে যদি আর্টস কমার্সের সাবজেক্টে পড়তে চাই তাহলে আমাকে পরীক্ষা দিতে হবে হলো ডি ইউনিটে। এখন আমরা আজকে বেসিক্যালি ক ইউনিট নিয়ে কথা বলবো। দেখো এই জায়গায় ক ইউনিটে এইবার কিন্তু আবেদনের যোগ্যতা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ক ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে গেলে এসএসসি এবং এইচএসসি, খুব ভালো করে শুনিও, এসএসসি এবং এইচএসসি অপশনাল সহ 8.5 থাকা লাগবে। এসএসসি এবং এইচএসসিতে অপশনাল সহ 8.5 থাকতে হবে। এবং এই জায়গায় এসএসসি এবং এইচএসসির মিনিমাম জিপিএ হইতে হবে 3.5। এসএসসি এবং এইচএসসির মিনিমাম জিপিএ হতে হবে 3.5। এখন দেখো আমরা ছোট্ট করে দেখি, এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবারের যে মানবন্টন, আমি দুইটা মানবন্টন দেখাবো। এবারের তো পরিস্থিতি চেঞ্জ হওয়ার কারণে একটা মানবন্টন দিছে, কোভিড সিচুয়েশনের কারণে পরীক্ষা সংক্ষিপ্ত করে ফেলছে সব বিশ্ববিদ্যালয়। তো আমি এবারের মানবন্টনটাও বলবো আর নর্মাল যেভাবে পরীক্ষা হয় সেটাও তোমাদের বলবো, তো দুটাই বলবো। তো এবারে পরীক্ষার মানবন্টন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 100 মার্কের পরীক্ষা হবে। দেখো খুব ভালো করে বুঝিও, 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে পরীক্ষা থাকবে এমসিকিউ রিটেন দুটাই, এমসিকিউও থাকবে রিটেনও থাকবে। এই জায়গায় এমসিকিউ রিটেন দুটাই থাকবে। আর এখানে 1.5 ঘন্টা যাবত পরীক্ষা হবে, এর মধ্যে 45 মিনিট এমসিকিউ, 45 মিনিট হচ্ছে রিটেন। 45 মিনিট এমসিকিউ, 45 মিনিট রিটেন। প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তারপর রিটেন পরীক্ষা হবে। এই জায়গায় খেয়াল করি 100 নম্বরের মধ্যে ফিজিক্স 25, ম্যাথ 25, ফিজিক্স 25, ম্যাথ 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25। তাহলে ফিজিক্স 25, ম্যাথ 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25। এই জায়গায় আমরা খুব ভালো করে দেখি যে এখানে দেখো তোমার এই এমসিকিউ এ তোমার কত নম্বর, 100 নম্বরের মধ্যে এমসিকিউতে তোমার 60 নম্বর আর রিটেনে হচ্ছে 40 নম্বর। খুব ভালো করে বুঝিও, এমসিকিউতে 60, রিটেনে হচ্ছে 40। এখন এই জায়গায় এমসিকিউ 60টা প্রশ্নের মধ্যে জন্য তোমার 60 নম্বরের জন্য 60টা প্রশ্ন থাকবে, 60 নম্বরের জন্য 60টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের নম্বর হলো 1, প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হলো 1। 60টা কোশ্চেনের জন্য তোমার সময় হলো 45 মিনিট। 45 মিনিট তার মানে প্রত্যেকটা এমসিকিউ আনসার করার জন্য তুমি সময় পাবা 45 সেকেন্ড। প্রত্যেকটা এমসিকিউ আনসার করার জন্য তুমি সময় পাচ্ছ 45 সেকেন্ড এবং প্রত্যেকটা এমসিকিউ এর নম্বর হলো 1। দেখো রিটেনে তোমার হলো 40 নম্বর, রিটেনে তোমার 40 নম্বর। এখন এই 40 নম্বরের জন্য 40 নম্বর কিভাবে, ফিজিক্স 10, ম্যাথ 10, কেমিস্ট্রি 10, বায়োলজি 10। তার মানে প্রত্যেকটা 10 10 10 করে। কয়টা প্রশ্ন থাকবে এটা ফিক্সড না, প্রত্যেকটা প্রশ্নের নম্বর হবে 2 থেকে 5, 2 থেকে 5। সাধারণত 4টা সাবজেক্টে 12 থেকে 16টা কোশ্চেন থাকবে, 12 থেকে 16টা কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 3টা থেকে 4টা করে প্রশ্ন থাকবে। এখন এই অ্যাভারেজে যদি 16টা প্রশ্ন থাকে, 16টা প্রশ্ন উত্তর করার জন্য তুমি সময় পাবা হচ্ছে 45 মিনিট। 45 মিনিট তার মানে প্রত্যেকটা কোশ্চেন আনসার করার জন্য তুমি মোটামুটি 2.5 মিনিট করে, 2.5 মিনিট বা 2 মিনিট 45 সেকেন্ড করে তুমি সময় পাচ্ছ। তো এভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। কেমন কোশ্চেন হবে এটা নিয়ে আমি তোমাকে কথা বলবো। এই জায়গায় একটা কোশ্চেন আসে যে ভাইয়া এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট না রিটেন বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কথা বলবো। দেখো এই জায়গায় তোমার এমসিকিউ অংশে 60 নম্বরের মধ্যে 5 নম্বর হলো 24। আমি আগেই বলি, পাস করলে তুমি যে চান্স পাবা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। এই জায়গায় পাস করা মানে কিন্তু চান্স পাওয়া না, চান্স পাওয়া ভিন্ন জিনিস। এমসিকিউতে তোমার 5 নম্বর হলো 24। এখন রিটেনে 5 নম্বর কত, রিটেনে অংশে 5 নম্বর হলো 12। আর এমসিকিউ প্লাস রিটেন মিলে 5 নম্বর কত, এমসিকিউ প্লাস রিটেন মানে মিলে 5 নম্বর হলো 40। খুব ভালো করে বুঝিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে 3টা অংশেই আলাদা আলাদাভাবে পাস করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 3টা অংশেই তোমাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। ব্যাপারটা কেমন দেখো, যে হচ্ছে তুমি ধরো এমসিকিউতে 60-এ 60 পাইলা, রিটেনে তুমি 11 পাইলা, তাহলে রিটেনে ফেল মানে তুমি ফেল। ক্লিয়ার?
দেখো আবার ধরো এমসিকিউ তুমি রিটেনে 45-এ 40-এ 40 পাইলা, রিটেনে 40-এ 40 পাইলা, কিন্তু এমসিকিউতে তুমি পাইলা 23, তুমি ফেল। অথবা তুমি দেখো এমসিকিউতে তুমি কত পাইছো, 24 পাইছো, রিটেনে কত পাইছো, ধরো 15 পাইছো, 24 আর 15 মিলে কত হইলো 39, কম্বাইনলি তুমি ফেল করছো, তাহলে তুমি ফেল। তার মানে যে কোনো একভাবে ফেল করলে তুমি ফেল। সবাই আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যে কোনো একভাবে তুমি যদি ফেল করো তাহলে ফেল। আমি তোমরা তোমাদের সকল কোশ্চেনের উত্তর পাবা। এই জায়গায় দেখো যে তোমার প্রথমে এমসিকিউ অংশে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ধরো 1795 জন। এই আসন সংখ্যার 5 গুণ খাতা, আসন সংখ্যার 5 গুণ মানে কত, 8975, অর্থাৎ প্রায় 9000। দেখো এই এমসিকিউ অংশ থেকে 9000 জনের খাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে প্রথমে মূল্যায়ন করা হবে। এমসিকিউ অংশ থেকে 9000 জনের খাতা তোমার কিন্তু রিটেন খাতা মূল্যায়ন করা হবে। তার মানে তুমি যদি এমসিকিউ অংশে 9000 জনের মধ্যে থাকো তাহলে কিন্তু তোমার রিটেন খাতা মূল্যায়িত হচ্ছে, না হলে কিন্তু তোমার রিটেন খাতা মূল্যায়িত হচ্ছে না। সুতরাং এমসিকিউ অংশে ভালো করা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এই জায়গায় এটা হচ্ছে কোন বারের, এটা এবারের মানবন্টন, এবারের মানবন্টন পরীক্ষা সংক্ষিপ্ত করার কারণে। আমি এবারেরটা আরেকটু ক্লিয়ার করি। নম্বর বন্টন সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই আমাকে একটু জানাও নম্বর বন্টনটা তোমাদের সবার ক্লিয়ার কিনা, সবাই নম্বর বন্টনটা বুঝতে পারছো কিনা। এখানে তোমার রিটেন অংশের জন্য সময় কিন্তু 45 মিনিট। দেখো আমরা যদি চিন্তা করি যে হচ্ছে স্টুডেন্ট যদি চায় ইংলিশ, এই জায়গায় তোমার তার চতুর্থ বিষয়, যেটা তার চতুর্থ বিষয় বলতে কি বোঝায়, ধরো তোমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয় তাহলে বায়োলজি, তোমার ফোর্থ সাবজেক্ট যদি তোমার ম্যাথ হয় তাহলে ম্যাথ। তুমি তোমার চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজির যে কোনো একটা উত্তর করতে পারবা। চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজির যে কোনো একটা উত্তর করতে পারবা। এখন এই জায়গায় এটা তুমি উত্তর করতে পারবা, কোনো বাধা নাই। অনুরূপভাবে তাহলে ইংলিশের যদি কথা বলি তাহলে ইংলিশেও তোমার 25 নম্বর, 25 নম্বরের মধ্যে 15 নম্বর এমসিকিউ, 10 নম্বর হলো রিটেন। এখন এই জায়গায় কথা আছে হচ্ছে তুমি যদি ধরো তোমার অপশনাল হচ্ছে তোমার ম্যাথ মেইন সাবজেক্ট, তাহলে ম্যাথ তুমি কখনোই স্কিপ করতে পারবা না। তোমার বায়োলজি মেইন সাবজেক্ট, বায়োলজি তুমি কখনোই স্কিপ করতে পারবা না। তাহলে স্কিপ করবা কোনটা, স্কিপ করতে পারবা হচ্ছে যেটা তোমার ফোর্থ সাবজেক্ট, চতুর্থ বিষয়। দেখো চতুর্থ বিষয় তুমি স্কিপ করতে পারবা। এখানে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে তবে তুমি স্কিপ করলে কি বেঁচে গেছো? না, স্কিপ করলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়? ধরো তুমি ম্যাথ আনসার করো নাই, ম্যাথ তোমার অপশনাল, তুমি ম্যাথ আনসার করো নাই, তাহলে আল্লাহ দিলে ম্যাথ রিলেটেড যত সাবজেক্ট আছে, ম্যাথ রিলেটেড যত সাবজেক্ট বলতে সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। আমি কয়েকটা সাবজেক্টের একটু নাম বলি। আমি যদি বলি ট্রিপলি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ট্রিপলি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইআইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে এরপরে লেদার ইঞ্জিনিয়ারিং, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আবার ফিজিক্স ম্যাথ রিলেটেড সকল সাবজেক্ট, ফিজিক্স ম্যাথ, তারপরে হচ্ছে অর্থাৎ সহজ কথায় ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, আইএসআরটি, এগুলো কোনো সাবজেক্টই পাবা না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো 1800-র মধ্যে 900 আসন থেকে তুমি কিন্তু অটোমেটিক্যালি বাদ, তুমি কিন্তু ডিসকোয়ালিফাইড। এগুলাতে কিন্তু ভর্তির জন্য তুমি বিবেচিত হবা না। অনুরূপভাবে তুমি যখন জীববিজ্ঞান আনসার করবা তখন জীববিজ্ঞান রিলেটেড আনসার করবা না, তখন জীববিজ্ঞান রিলেটেড কোনো সাবজেক্টই তুমি পাবা না। আমি যদি বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরপরে আমরা যদি চিন্তা করি ফুড অ্যান্ড নিউট্রিশন, এরপরে ধরো যে হচ্ছে জুওলজি, বোটানি, এগুলা কোনো সাবজেক্টে ভর্তির জন্য তুমি বিবেচিত হবে না। তার মানে বায়োলজি উত্তর না করা মানে এমনিতেই তুমি 900 সাবজেক্ট থেকে বাদ। দেখো এমনিই কিন্তু ভর্তি পরীক্ষা অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। সে জায়গায় তুমি যদি অর্ধেক আসন থেকে আগেই বাদ পড়ে যাও তাহলে তোমার জন্য কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে পরামর্শ দেব যে এখন থেকে, যেহেতু তোমাদের এখন যথেষ্ট সময় আছে, তোমরা এখন থেকে
ম্যাথ বায়োলজি দুইটাই আনসার করার প্রস্তুতি নাও। তারপরও কেউ যদি চিন্তা করো যে ভাইয়া আমার অপশনালের পরিবর্তে আমরা বাংলা ইংলিশ উত্তর করতে চাই, তাহলে ওয়েলকাম, কোনো সমস্যা নেই, তুমি সেটা করতে পারবে। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। দেখা গেছে যে হচ্ছে তুমি যদি যে কোনো একটা বাদ দাও, যে ধরো তুমি ম্যাথ বাদ দিলা, বায়োলজি বাদ দিলা, আবার কিন্তু তোমাকে গুচ্ছতে পরীক্ষা দিতে হবে। এখন গুচ্ছতে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তুমি ম্যাথ বায়োলজি বা যে কোনো একটা বাদ দিতে পারবা, কিন্তু তখন তোমাকে নতুন করে আরেকটা সাবজেক্ট আইসিটি পড়তে হবে। নতুন করে কিন্তু আরেকটা সাবজেক্ট আইসিটি পড়তে হবে ভর্তি পরীক্ষার জন্য। এই জিনিসটাও তোমরা মাথায় রেখো। তো আমি তোমাদেরকে পরামর্শ দেব যে তোমরা ম্যাথ বায়োলজি সবই উত্তর করো, তাহলে তুমি সকল সাবজেক্টেই ভর্তির জন্য বিবেচিত হবে। তোমরা একটু বন্ধুদেরকে বেশি বেশি করে মেনশন করতে থাকো, সবাই বন্ধুদের বেশি বেশি করে মেনশন করতে থাকি। দেখো এই জায়গায় জিপিএতে, এখানে আমাদের তোমার জিপিএতে নম্বর হলো কিন্তু, দেখো আমাদের অ্যাডমিশন টেস্টে নম্বর হলো 100, অ্যাডমিশন টেস্টে নম্বর হলো 100, আর এসএসসিতে নম্বর হলো 10, এইচএসসিতে নম্বর হলো 10। এই হলো টোটাল ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 120 নম্বরের। তাহলে টোটাল 120 নম্বরের ভর্তি পরীক্ষা, এটা কোভিড সিচুয়েশনের কারণে, কোভিড সিচুয়েশনের কারণে 120। তাহলে এই যে 20 নম্বরের জিপিএ কিভাবে হিসাব করবে, তোমার এসএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ করবে, এইচএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ করবে। তুমি যদি এসএসসি এইচএসসি দুটাতেই তুমি 5 পাও, তাহলে তোমার 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তোমার 20 নম্বর থেকে গেল। ধরো তুমি এইচএসসি তে 4.5, এইচএসসি তে 4.5, তাহলে তোমার নম্বর কত হবে? তাহলে 4.5 হলে তোমার নম্বর কত হবে? 4.5 ইন্টু 2 9, 4.5 ইন্টু 2 9, তার মানে হচ্ছে 9 তোমার 18 নম্বর। জিপিএ তে খুব বেশি নম্বর নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তোমাদের যাদের জিপিএ খারাপ আছে, ভর্তি পরীক্ষায় 2টা 3টা এমসিকিউ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল আপ করো, একদম ওই নম্বর উধাও হয়ে যাবে। সুতরাং যাদের দেখা গেছে যে জিপিএ খারাপ, টেনশন করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কারণ নাই, ভার্সিটিগুলোর জন্য জিপিএ খারাপ কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তোমরা ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিপিএ এর উপরে হলো মাত্র 20 নম্বর। আমরা যদি গুচ্ছ ইউনিভার্সিটির কথা বলি, সেখানেও জিপিএ এর উপরে মাত্র 20 নম্বর। 20 নম্বর এটা তেমন কোনো ব্যাপার না, তেমন কোনো ইফেক্ট ফেলবে না, অতএব টেনশন করার কোনো কারণ নাই। এই জায়গায় দেখো কিছু জিনিস ইম্পর্টেন্ট, যে তোমাকে অবশ্যই পাশ করতে হবে, এটা গেল। আর জন্ম একবার, মৃত্যু একবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সুযোগ একবার। তার মানে তুমি কিন্তু একবার ভর্তি পরীক্ষা দিতে পারবে, দ্বিতীয়বার দেওয়ার এখানে কোনো সুযোগ নাই। তোমার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই, একবারই ভর্তি পরীক্ষা দিতে পারবে। আসলে ভর্তি পরীক্ষা একবার দিতে পারবে ব্যাপারটা না, তুমি একবার অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইউনিটে একবার অ্যাপ্লাই করো, তাহলে দ্বিতীয়বার আর অ্যাপ্লাই করতে পারবে না, কোনো ইউনিটেই পারবে না। আর এখানে প্রত্যেকটা সাবজেক্টে, এটা তো তুমি গেলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ব্যাপার স্যাপার, আর প্রত্যেকটা সাবজেক্টের একটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টগুলো কেমন? যেমন তুমি যদি ধরো যে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পেতে চাও, তাহলে তোমাকে ম্যাথে 18 পেতে হবে, ফিজিক্সে 18 পেতে হবে। ধরো এরকম প্রত্যেকটা, তুমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পাইতে চাও, তাহলে দেখা গেছে যে হচ্ছে তোমাকে ফিজিক্সে মিনিমাম এত নম্বর পেতে হবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট প্রত্যেক বছর দেয়। তুমি যদি ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো, তাহলে ওই সাবজেক্টে ভর্তির জন্য তুমি বিবেচিত হবে। দেখো আমরা কি হচ্ছে এর আগের বছরে যেটা মানবন্টন, সেটাও কি তোমরা একটু দেখতে চাচ্ছ? আগের বছরের যেটা মানবন্টন, এটা তো হলো কোভিড সিচুয়েশনের কারণে সংক্ষিপ্ত পরীক্ষার মানবন্টন, কিন্তু নরমালি যেভাবে পরীক্ষা হয়, তোমরা কি সেটাও দেখতে চাচ্ছ? বলো। না না না, সেকেন্ড টাইম নেই, সেকেন্ড টাইম নাই, সেটাও কি দেখতে চাচ্ছ? না, এটা দেখলেই এনাফ। আচ্ছা, তাহলে আমি সেটাও একটু দেখাই তোমাদের, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হোক। হ্যাঁ, যে এমনি নর্মালি যেভাবে পরীক্ষা হয়, নর্মালি পরীক্ষা হয় হচ্ছে তোমার ভর্তি পরীক্ষাটা হচ্ছে 120 নম্বরের। ভর্তি পরীক্ষা 120 নম্বরে, সেটাও তোমার 1.5 ঘন্টার পরীক্ষা। সেখানেও এমসিকিউ প্লাস রিটেন দুটাই থাকে, এমসিকিউ প্লাস রিটেন দুটাই থাকে। সেক্ষেত্রে 75 নম্বর হলো এমসিকিউ, 45 নম্বর হলো রিটেন। 75 নম্বর এমসিকিউ, 45 নম্বর রিটেন। এখানে 4টা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 4টা সাবজেক্টে সমান সমান নম্বর। এই জায়গায় ফিজিক্সে 30, ম্যাথে 30, কেমিস্ট্রিতে 30, বায়োলজিতে 30। এই জায়গায় আমরা যদি চিন্তা করি যে হচ্ছে এটার নম্বর বন্টনটা তাহলে কিভাবে, দেখো
যে এমসিকিউ অংশ হলো 75 নম্বর, রিটেন অংশ হলো 45 নম্বর। তো এই 75 নম্বরের মধ্যে দেখো 60টা প্রশ্নের তোমাকে উত্তর করতে হতো, প্রত্যেক 60টা প্রশ্নের জন্য তুমি সময় পাইতা 50 মিনিট। 60টা কোশ্চেনের জন্য 50 মিনিট সময় ছিল, প্রত্যেকটা প্রশ্নের নম্বর ছিল 1.25 এবং 1.25 প্রত্যেকটা কোশ্চেন উত্তর করার জন্য তুমি সময় পাইতা 50 সেকেন্ড, 50 সেকেন্ড। আর এখন নতুন মান বন্টনে কত সেকেন্ড? 45 সেকেন্ড। এখন 45 সেকেন্ড। আর রিটেনের নম্বর ছিল 45। এই 45 মিনিট 45 আনসার করার জন্য তোমার সময় ছিল হলো 40 মিনিট, 40 মিনিট। তখন এমসিকিউতে 5 নম্বর ছিল 30, রিটেনে 5 নম্বর ছিল 12, আর টোটাল 5 নম্বর ছিল 48। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস কখন হবে? তিনটাতেই পাস করতে হবে, অর্থাৎ এমসিকিউতেও পাস করতে হবে, রিটেনেও পাস করতে হবে, টোটালি পাস করতে হবে। যে কোনো একটাতে ফেল করলে তুমি ফেল। তুমি যদি যে কোনো একটাতে ফেল করো তাহলেই কিন্তু তুমি ফেইলড। দেখো এবার আমরা যদি চিন্তা করি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল 31টা সাবজেক্ট, 1795টা সিট, 5টা ফ্যাকাল্টি এবং 5টা ইনস্টিটিউট। এই যে কোনো একটা আসন তোমাকে যে কোনো না যে কোনোভাবে নিশ্চিত করতেই হবে, অবশ্যই নিশ্চিত করতে হবে। আজকে থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তুমি এমনভাবে পড়াশোনা করবে অবশ্যই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন তোমার জন্য নিশ্চিত হয়। দেখো এখন আমরা কথা বলবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কোন ধরনের প্রশ্ন বেশি আসে, কোন জিনিসগুলো বেশি করে পড়তে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমাকে বলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এই জায়গায় হচ্ছে মান বন্টন রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের কাছে আছে কিনা। এখন আমি তোমাদের না বিষয়ভিত্তিক আলাদাভাবে পাস করতে হয় না, এই জায়গায় আমি তোমাকে বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো বন্টন করে কিভাবে, এটার একটা আইডিয়া দেই। এটার ছোট্ট একটা আইডিয়া তোমাদের দিয়ে দেই যে ধরো তুমি ভর্তি পরীক্ষা দিলা, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় এদের মধ্যে দেখা যারা বুয়েটে চান্স পায় এদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যারা মেডিকেলে চান্স পায় এদের অনেকেই দেখা গেছে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, চুয়েট এদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এখন যখন তুমি একই সাথে 2-3টা জায়গায় চান্স পাইছো তখন সবাই কি কম্পেয়ার করে? সাবজেক্ট কম্পেয়ার করে, ইনস্টিটিউশন কম্পেয়ার করে। তাহলে কম্পেয়ার করে দেখা গেছে যে হচ্ছে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কেউ বুয়েটে ভর্তি হয়, কেউ মেডিকেলে ভর্তি হয়। তো এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট যদিও 1795, হ্যাঁ আমরা 1800 বলতেছি, কিন্তু প্রতি বছর 3000-4000 পর্যন্ত টানে, বা কোনো বছর আরেকটু বেশিও টানে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবার আগে হয়ে যায় তখন দেখা গেছে হয়তো আরেকটু বেশি টানে। তো তোমাকে দেখা গেছে যে হচ্ছে এভাবে ফার্স্ট অফ অল চান্স পাওয়ার পরে যারা পাস করবে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে, যে যারা তোমরা পাস করবে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে, যে হচ্ছে সাবজেক্ট চয়েস দেবে। এখন প্রথমে কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়? হয়তো প্রথম 1800 জনকে ডাকবে, 1800 জনকে ডাকার পরে সেই 1800 জনের সাবজেক্ট দিয়ে দেবে আগে। দেখা গেছে যে প্রথম হয়েছে সে যেটা চয়েস দিছে সেটাই পাবে, সেকেন্ড জনও যেটা চয়েস দিছে সেটা পাবে। এভাবে দিতে একটা সময় দেখা গেছে যে সাবজেক্ট ফিল আপ হয়ে গেল, তারপরের কেউ আর সেই সাবজেক্ট নিতে পারবে না। বুঝতে পারছো? ধরো আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সিট আছে হচ্ছে কত? ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সিট আছে তোমার এখন 15টা সিট আছে। তো এই 15টা সিট ফিল আপ হইতে 150 পজিশন পর্যন্ত যাওয়া লাগলো, যে 150 জনের মধ্যে 15 জন জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তাহলে 150-র পরে আর কেউ ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবে না। ধরো এই জায়গায় আমরা ফার্মেসির কথা বললাম, ফার্মেসিতে সিট আছে হলো 65টা, 65। এখন দেখা গেল যে হচ্ছে 1 থেকে শুরু করে 300 পর্যন্ত গেল, 65 জন ফার্মেসি নিয়ে নিছে, তাদের ফার্স্ট চয়েস ফার্মেসি ছিল। তার মানে 300-র পরে আর কেউ ফার্মেসি পাবে না। তার মানে তুমি যদি পছন্দের সাবজেক্টে পড়তে চাও, তোমার পছন্দের সাবজেক্টে পড়তে চাও, তাহলে তোমাকে একদম শুরুর দিকের মেরিট পজিশনে থাকতে হবে। তাহলে তোমার যেটা প্রয়োজন, যে সাবজেক্টে তুমি পড়তে চাও সেই সাবজেক্টে পড়তে পারবা। কিন্তু তোমার মেরিট পজিশন যদি পিছনে চলে যায় তাহলে কিন্তু দেখা গেছে যে হচ্ছে তুমি হয়তো ট্রিপলিতে পড়তে চাও, তোমার পজিশন চলে আসছে হলে 1000, কিন্তু 500-র মধ্যে ট্রিপলি শেষ হয়ে গেছে, তখন কিন্তু তুমি আর ট্রিপলিতে পড়তে পারবে না। তোমরা সবাই বুঝতে পারছো তো কিভাবে সাবজেক্ট বন্টন হয়? আর
আরেকটা জিনিস, ওই যে প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক কিছু কন্ডিশন থাকে, আমি এটার একটা পিডিএফ দিয়ে দেবো নিচে, কোন সাবজেক্টের কি কন্ডিশন। তুমি যদি ওই কন্ডিশন ফুলফিল করো তাহলে ওই সাবজেক্টে চয়েস দেওয়ার সুযোগ পাবা। ধরো এই জায়গায় সিএসসি তে পাওয়ার জন্য তোমার হচ্ছে 18 পাইতে হয় ম্যাথে, তুমি ম্যাথে 18 পাও নাই, তার মানে তুমি সিএসসি চয়েসই দিতে পারবা না। ঠিক আছে, যেমন ফার্মেসি পাওয়ার জন্য ধরো যে হচ্ছে তোমার কেমিস্ট্রিতে 18 পেতে হয়, তুমি 18 পাও নাই, তাহলে তুমি কি তুমি ফার্মেসির চয়েসই দিতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমি তোমাদের কিছু কোশ্চেন নেব, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো যে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত। একটু আমাকে বলো যে হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো একটু আমি শুনতে চাই, যে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো একটু বলো। এখন আমি তোমাদের কোশ্চেন নেব, এতক্ষণ তো কোনো কথাই শুনি নাই। সিএসসি পেতে গেলে পজিশন কততে থাকতে হবে? সিজিএসসি পেতে গেলে দেখা গেছে তোমার পজিশন 400-500-র মধ্যে তোমাকে থাকতে হবে, অবশ্যই 400-র মধ্যে থাকার চেষ্টা করতে হবে, তাহলে তুমি চয়েস লিস্টে সিএসসি পেয়ে যেতে পারো। এই ইয়ারের 5 নম্বর হলো 40, এমসিকিউতে 30, রিটেনে এমসিকিউতে 24, রিটেনে 12, টোটাল 40। তিন ভাবেই তোমাকে পাস করতে হবে, এমসিকিউ 24, রিটেন 12, টোটাল 40। তোমাকে 3 ভাবেই পাস করতে হবে। একটু তোমাদের যার যা কোশ্চেন আছে করতে থাকো, আমি কোশ্চেনগুলোর উত্তর দিয়ে নেই। না না না, জিপিএ খারাপ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিপিএ মাত্র 20 নম্বর। জিপিএ কোনো ফ্যাক্ট না, জিপিএ কোনো ফ্যাক্ট না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা ভুয়া কথা। এবছরের জন্য অ্যাটলিস্ট কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারলেই তুমি এক্সাম দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে এক্সাম দেওয়ার সুযোগ দেয়, সবাইকে এক্সাম দেওয়ার সুযোগ দেয়, অ্যাপ্লাই করতে পারলেই তুমি পরীক্ষা দিতে পারবে। এবার আমরা একটু তোমাদের কিছু কমন কোশ্চেনের উত্তর দেব, কিছু কমন প্রশ্নের উত্তর দেব। যে তোমরা তো উচ্চশিক্ষার জন্য যাবা, তাহলে আমরা একটু দেখি যে হচ্ছে বিভিন্ন জায়গায় তোমার অপরচুনিটিটা কেমন, কোথায় কেমন সিট আছে, সেই ব্যাপারগুলো তোমরা একটু দেখো যে কোথায় কেমন সিট আছে। 3.5 মানে এসএসসিতে আলাদাভাবে মিনিমাম 3.5 থাকতে হবে, এইচএসসিতে আলাদাভাবে মিনিমাম 3.5 থাকতে হবে, আর এসএসসি আর এইচএসসির জিপিএ এর যোগফল 8.5 থাকতে হবে। এসএসসি এইচএসসির জিপিএ এর যোগফল 8.5 থাকতে হবে, এগুলো ক্লাসের শুরুতে বলছি। হ্যাঁ, এবার তুমি দেখো যে হচ্ছে আমাদের সায়েন্সের স্টুডেন্টের জন্য আমাদের অপরচুনিটি কোথায়? বুয়েট, কুয়েট, রুয়েট, মেডিকেল, ভার্সিটি। দেখো এই বুয়েট, কুয়েট, রুয়েটে তোমরা টোটাল 31,857 অর্থাৎ প্রায় 32,000 উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিট আছে হলো 32,000। উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টোটাল সিট আছে 32,000। এই 32,000-এর মধ্যে বুয়েট, কুয়েট, রুয়েটে টোটাল সিটের হলো 6.09%, 6%। মেডিকেলে কত পার্সেন্ট? 11%। তার মানে মেডিকেল আর বুয়েট মিলে কত পার্সেন্ট? 17%। আর ভার্সিটিতে আছে কত পার্সেন্ট? বাকি 83% হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তোমার ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সবগুলা মিলে এখানে 83% সিট আছে। আমরা যদি চিন্তা করি যে হচ্ছে কোথায় কিরকম পরীক্ষা হয়, দেখো কোথায় কেমন পরীক্ষা হয়। বুয়েটের পরীক্ষা এমসিকিউ প্লাস রিটেন দুটাই। বুয়েট পরীক্ষা কেমন? এমসিকিউ প্লাস রিটেন দুটাই থাকে বুয়েট ভর্তি পরীক্ষায়। এখন এই জায়গায় কথা আছে, বুয়েটে প্রথমে প্রিলি হবে। এই যে তোমরা কি এটা দেখতে পাচ্ছ না? কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে না? আচ্ছা আমি মুখে মুখে বলি, যেহেতু পড়া যাচ্ছে না, যে এই জায়গায় তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথমে 100 নম্বরে এমসিকিউ প্রিলি পরীক্ষা হবে। এই প্রিলি পরীক্ষায় থেকে 6,000 জনকে বাছাই করবে। তো তুমি যদি এমসিকিউ অংশে খারাপ করো, তুমি তো রিটেন পরীক্ষা দিতেই পারবা না। এমসিকিউ অংশে খারাপ করলে তুমি রিটেন পরীক্ষা দিতেই পারবা না। আর বুয়েট ভর্তি পরীক্ষায় এবছরও কিন্তু তোমাদের অটো পাস দেওয়ার একটা চান্স আছে। গত বছর আমার বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতাটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অবশ্যই তো A+ থাকতেই হবে, অবশ্যই A+ থাকতে হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথে নম্বর মিনিমাম 270 হওয়া লাগবে।
ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, এই তিনটা সাবজেক্টের নম্বর মিনিমাম 270 থাকা লাগবে। তো তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, এবছর কিন্তু আবেদনের যোগ্যতা বাড়ানোর চান্সই বেশি, কারণ বছর বছর এ প্লাসের সংখ্যা বাড়ছে, এ প্লাসের সংখ্যা বাড়ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ এসএসসির নম্বর তোমার মিনিমাম 270 থাকা দরকার। এবং এখানে মেইন নিয়ামক কোনটা? মেইন নিয়ামকটা কিন্তু তোমার এমসিকিউ। এমসিকিউতে পাশ করলেই 6000 জনের মধ্যে থাকলেই তুমি রিটেন পরীক্ষা দিতে পারবা, না হলে রিটেন পরীক্ষা দিতেই পারবা না। আমরা যদি কুয়েট, রুয়েট, চুয়েটের কথা বলি, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেখানেও 100% কি, সেখানেও 100% এমসিকিউ। কুয়েট, রুয়েট, চুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা কি? কুয়েট, রুয়েট, চুয়েটে পরীক্ষা দেওয়ার এবারের যোগ্যতা ছিল, যেহেতু অটো পাস, 21-এরও কিন্তু একটা সম্ভাবনা আছে। আমরা চাই পরীক্ষা হোক, যদি পরীক্ষা না হয় তাহলে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই 4টা সাবজেক্টের 4টাতে এ প্লাস থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই 4টা সাবজেক্টের 4টাতে এ প্লাস থাকতে হবে। এবং এটারও প্রিপারেশন, কমপ্লিট এটা কিন্তু এমসিকিউ। দেখো মেডিকেলে কি এমসিকিউ, অন্যান্য ভার্সিটিগুলোতে কি এমসিকিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আছে, রিটেনও আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এর যখন তুমি প্রিপারেশন নিবা, তখন মোটামুটি বলা যায় সকল বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ কভার হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যে স্পেশাল ব্যাচটা, সেটা হলো কার্জন ব্যাচ। কার্জন ব্যাচে কি কি হবে আমি তোমাকে বলি। কার্জন ব্যাচে আমরা তো ভার্সিটির এমসিকিউ সলভ করবই, সাথে সাথে সকল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, অর্থাৎ কুয়েট, রুয়েট, চুয়েট, বুয়েট এর বিগত বছরে যত এমসিকিউ আছে সেটা সলভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন আছে, আমরা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের রিটেন কোশ্চেনগুলাও এই কার্জন ব্যাচে সলভ করব। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের রিটেন কোশ্চেনগুলাও সলভ করব। তার মানে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটাও, মানে ইঞ্জিনিয়ারিং এর প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আসছিল সেটাও কিন্তু এ টু জেড কমপ্লিটলি পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং আমরা কার্জন ব্যাচে এগুলা তোমাকে সবই পড়াবো। একটা কথা আছে যে হচ্ছে যে ভাইয়া এখানে একটা জিনিস আছে যে হচ্ছে ভাইয়া আমি কি করি, আমরা এখানে মেডিকেলের জন্য আমরা কি করব ভাইয়া, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট প্রিপারেশন হয় কি না। একটা যে জিনিস স্টুডেন্টরা তোমরা আমাকে যেটা প্রায় সেই প্রশ্ন করো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটির কমপ্লিট প্রিপারেশন হয় কিনা, এটার উত্তর হলো হয়, আনসার হয়। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। দেখা গেল যে তোমার ছাত্রী অভ্যাস আছে হচ্ছে পাশের বাসার মানে ছোট্ট নদীতে তুমি সাঁতরাইতে পারো। তো তুমি যদি উত্তাল পদ্মায় সাঁতরাইতে যাও, তুমি কি হবে, কি হওয়ার সম্ভাবনা বেশি বলো তো? উত্তাল পদ্মায় তুমি যদি সাঁতরাইতে যাও তাহলে তুমি পানি খেয়ে ইন্নানিল্লাহ হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি, ঠিক না? এখন যে পদ্মায়, উত্তাল পদ্মায় যদি কেউ সাঁতরাইতে পারে, তাহলে সে পাশের বাসার ছোট পুকুরেও সাঁতরাইতে পারবে। আমার ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো হচ্ছে উত্তাল পদ্মা, এগুলা যারা পারবে তারা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, সকল ভার্সিটির কোশ্চেন সলভ করতে পারবে। কিন্তু এখানে একটা কথা আছে, তোমার সেই ক্যাপাবিলিটি কিন্তু তোমাকে থাকতে হবে। তোমার যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, তুমি যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ মেইন, আবার হচ্ছে এখন তুমি কি করছো, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, আমার নিজেরও ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে, এটা কন্টিনিউ চলতেছে। আমি তোমাকে একদম লজিক্যাল ব্যাপারটাই বলবো। দেখো যে দেখা গেছে যে হচ্ছে তুমি কঠিন কঠিন প্রবলেম সলভ করতেছো, এই জায়গায় কন্টিনিউয়াস রিটেন কোশ্চেন সলভ করতেছো, কিন্তু তোমার মাথায় এটা নিতে পারতেছে না, তখন কিন্তু তোমার আমও হারাবে, সালাও হারাবে। তখন তুমি একটা পর্যায়ে হতাশ হয়ে পড়বে যে আমি তো পারতেছি না, আমার দ্বারা তো হচ্ছে না। তো এই হতাশা যদি তোমাকে হয়ে বসে, তাহলে তোমার এই 12 বছরের স্বপ্ন কিন্তু তোমার মাটি হয়ে যাবে, বুঝিও। তো এই জায়গায় তুমি যদি দেখো যে আসলে আর তুমি একদম এ টু জেড সবই পড়তে গেলা, সবই পড়তে গিয়ে কিন্তু তোমার সব কিছুর ভালো প্রিপারেশন হবে না, বাট তোমার যদি দেখা গেছে যে তুমি স্পেসিফিক একটা জিনিসের উপর প্রিপারেশন নাও, একটা জিনিস টার্গেট করে প্রিপারেশন নাও, তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা ভালো হওয়ার সুযোগ বেশি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব কঠিন কঠিন যেগুলো প্রবলেম সেগুলো সলভ করার দরকার নাই, যেগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য দরকার আছে।
এখন তুমি কি করতেছো, যে তুমি এই কঠিন কঠিন প্রবলেমগুলো সলভ করতে গেছো কিন্তু পারতেছো না, তখন তুমি হতাশ হয়ে যাচ্ছ। বা তুমি কঠিন কঠিন প্রবলেমগুলো সলভ করলা, দেখা গেল যে হচ্ছে তোমার পরবর্তীতে পরীক্ষা দেওয়ারই যোগ্যতা নাই, পরীক্ষা দেওয়ারই যোগ্যতা নাই। তাহলে কি হয়ে গেল, তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবা না। তুমি চান্স পাবা ঠিক আছে, তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারবা না। সুতরাং যে তুমি এখন কি করো, তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তোমার যদি এই যে আমি যেটা বললাম যে হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষায় যে যোগ্যতা, কুয়েট টুয়েট চুয়েট পরীক্ষার অংশগ্রহণের যে যোগ্যতা, সেটা যদি তোমার না থাকে, তোমার টার্গেটগুলো যদি ভার্সিটি হয়, তাহলে তুমি এখন থেকেই ভার্সিটি ডেডিকেটেড প্রিপারেশন নাও, ভার্সিটি ডেডিকেটেড প্রিপারেশন নাও। এটা তোমার জন্য সবচাইতে বেশি ইফেক্টিভ। বুঝতে পারছো? আর যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেবে, তখন কি ঘটনা ঘটবে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন ব্যাচে আমরা কি করব, এই কার্জন যেটা স্পেশালিস্ট ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, ক ইউনিটের জন্য, সেখানে আমরা সকল ভার্সিটির কোশ্চেন সলভ করব। ঢাকা ইউনিভার্সিটিতে অতীতে যা আসছিল সেগুলো সলভ হবে, ভবিষ্যতে যে যে ধরনের প্রবলেম আসতে পারে সেগুলো সলভ হবে। আমরা প্রথমে অবশ্যই বেসিক জিনিসগুলো প্রথমে পড়ব। এর সাথে সাথে আমরা কি করব, সকল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এমসিকিউও সলভ করব, রিটেনও সলভ করব। এমসিকিউ রিটেন দুটাই সলভ করব। এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেডিকেটেড প্রিপারেশন নিলা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার জম্পের যেমন প্রস্তুতি হয়ে গেল, সকল ভার্সিটির জন্য একটা স্মার্ট প্রিপারেশন হয়ে গেল। আর আমরা যেহেতু কুয়েট রুয়েট চুয়েট ঢাকা ইউনিভার্সিটি এগুলো সবগুলার কোশ্চেন সলভ করতেছি, তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছেরও কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে তুমি যদি কার্জন ব্যাচে আসো। মানে কার্জন ব্যাচে তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছেরও কমপ্লিট প্রিপারেশন হবে। মানে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কোনগুলো, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে কি, কুয়েট রুয়েট চুয়েট। কুয়েট রুয়েট চুয়েটে কি, কুয়েট রুয়েট চুয়েটে হলো এমসিকিউ, কুয়েট রুয়েট চুয়েটে এমসিকিউ, তোমার সেটারও কমপ্লিট প্রিপারেশন হবে কার্জন ব্যাচে। কিন্তু বুয়েট রিটেনের প্রিপারেশন হবে না। বুয়েট রিটেনের জন্য তোমাকে আরো অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস পড়তে হবে। আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপরে কথা বলি। আচ্ছা, আজান শেষ, আমরা একটু ওয়েট করলাম। তাহলে এখন আমি তোমাদের কোশ্চেনগুলো আস্তে আস্তে উত্তর দেই। দেখো এখানে একটা জিনিস দেখো, তুমি, আমি যদি বলি বুয়েটের কথা বলি,
এখানে তোমার মাস্ট A+ লাগতেছে, এবং তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, এই তিনটায় তোমার নাম্বার থাকা লাগবে হলো 270। আমরা যদি মেডিকেলের কথা বলি, ভাই মেডিকেল টোটালি জিপিএ নির্ভর, মেডিকেল জিপিএ নির্ভর। 300 নম্বরের মধ্যে এখানে পরীক্ষা হচ্ছে 300 মার্কসের, 300 মার্কসের মধ্যে জিপিএতে কিন্তু 200, জিপিএতে তোমার হলো 200, আর পরীক্ষায় এক্সামে মাত্র হচ্ছে 100 নম্বর। আর আমরা যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে জিপিএতে কত নম্বর, ঢাকা ইউনিভার্সিটিতে জিপিএ মাত্র 20। আমি যদি বলি গুচ্ছে জিপিএতে কত নম্বর, গুচ্ছতে জিপিএ মাত্র হলো 20। আমরা যদি বলি ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, এখানে কি কি আছে, কুয়েট, রুয়েট, চুয়েট, এখানে তোমার কি কি থাকা লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে হচ্ছে ইংলিশ, এই সবগুলাতে A+, অল A+ থাকতে হবে, অল A+। এখন আমার একটা কোশ্চেন আছে যে ধরো তোমার জিপিএতে হলো এসএসসি জিপিএ 4.5, এসএসসি জিপিএ 4.5। এখন এইচএসসিতেও তাহলে যে অটোর সম্ভাবনা দেখতেছি, অটো বলতে অটো দিক আর হচ্ছে অ্যাসাইনমেন্টের উপর 25% নম্বর দিক, যেটাই করুক, সেক্ষেত্রে তোমার দেখো আবার যদি 4.5 আসে, তাহলে 4.5 × 15, 4.5 × 25, তাহলে দেখো তোমার এখানে 5 15 75, এখানে তোমার 7.5 নম্বর কম, এখানে হলো 5 25 12.5। দেখো তোমার কিন্তু 20 নম্বর কমে যাবে, অর্থাৎ 4.5 থাকলে তুমি 200-র মধ্যে নম্বর পাবে হলো 180। তোমার যদি এসএসসিতে 4.5, এইচএসসিতে 4.5 থাকে, তাহলে 200-র মধ্যে তোমার নম্বর হবে 180। তার মানে তুমি 20 নম্বর আগেই কম পেয়ে গেলা। 20 নম্বর যখন তুমি আগেই কম পাবা, এই 20 নম্বর কিন্তু কখনো পরীক্ষা দিয়ে পাওয়া সম্ভব না, পরীক্ষা দিয়ে 20 নম্বর ওভারকাম করা সম্ভব না। তো যাদের জিপিএ কম আছে, আমি তোমাদের বলি যাদের জিপিএ কম, তারা প্লিজ রিকোয়েস্ট করবো যে হচ্ছে মেডিকেলের চিন্তা ভাবনা করিও না, মেডিকেলের চিন্তা ভাবনা করিও না, কারণ এটা তোমার বিপদ। ভাই 4.8 থাকলেও দেখা গেছে যে তোমার 10 নম্বর নাই। অতএব তোমরা এই জিনিসটা খুবই সতর্কতার সহিত মেনটেন করবে, কারণ এখানে কিন্তু জিপিএ, মেডিকেলের জিপিএতে কিন্তু অনেক নম্বর। তো এখন থেকে তুমি যদি ভালো করে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নাও, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিলে তোমার দুইটা সুবিধা, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এমসিকিউও আছে, রিটেনও আছে। দেখো এমসিকিউও আছে, রিটেনও আছে, এমসিকিউ রিটেন দুটাই আছে। যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবে, তখন তোমার অল ভার্সিটি কভার হয়ে যাবে, অল ভার্সিটি কভার হয়ে যাবে। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এই জায়গায় তুমি এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ রিটেন দুইটাই থাকার কারণে তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কভার হবে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এটাও কভার হবে। কেন কভার হবে? কারণ আমরা কার্জন ব্যাচে সকল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করব, অল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আমাদের সলভ হবে, অল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ হবে। আর ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউটা স্ট্যান্ডার্ড, রিটেনও আছে, কথাটা কি বুঝছো? কিন্তু আমার জিপিএতে কোনোভাবে আমার ল্যাকিংস আছে, ঘাটতি আছে, অথবা আমার টার্গেটই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটার জন্য ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া একটু বোকামি হবে। কেন বোকামি হবে? দেখা গেছে যে হচ্ছে আমার অহেতুক তো কঠিন কঠিন জিনিসগুলো সলভ করতে গিয়ে নিজের কনফিডেন্স লো করার কোনো কারণ নাই। সেটা প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি কভার হবে, বাট তোমার প্রিপারেশন ডাউন হওয়ার চান্স বেশি। তুমি জটিল জটিল প্রবলেমগুলো সলভ করতে গিয়ে এখানে যেগুলো লাগবে সেগুলো তুমি ওইভাবে জোর দিলা না, তাহলে কিন্তু তুমি পিছায় পড়বা। তো তোমার টার্গেটই যদি এরকম হয়, বা জিপিএতে যদি তোমার একটু ঘাটতি থাকে, তোমার যদি 270 না থাকে, তোমার যদি সবগুলাতে A+ না থাকে, আমি তোমাকে বলবো তুমি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছেরও একটা ভালো প্রিপারেশন হবে। আচ্ছা, এখন বলো তোমাদের কোশ্চেনগুলো বলো, কোশ্চেনগুলো বলো, এখন তোমাদের কোশ্চেনগুলো বলো। আমি তোমাদের কিছুক্ষণ কোশ্চেন বলবো, তারপর হচ্ছে আমরা ইম্পর্টেন্ট সাস্ট নিয়ে কিছু বলবো। সাস্ট তো হচ্ছে গুচ্ছতে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, সাস্ট গুচ্ছের মধ্যে আছে। আমি গুচ্ছ নিয়ে আরেকদিন ওরিয়েন্টেশন করব প্রয়োজনে। কার্জন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? কার্জন ব্যাচের ক্লাস, কার্জন ব্যাচ নিয়ে আমি আলোচনা করব একটু পর। আজকে তো এই যে কার্জন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, কার্জন ব্যাচ নিয়ে একটু পরে ডিটেলস বলবো। আগে তোমাদের কাছে শুনে নেই তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। কাটমার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো কাটমার্ক নাই, কথাটা কি বুঝছো? যে এত নম্বর পেলে চান্স, ব্যাপারটা এরকম না। দেখা গেছে যে হচ্ছে ওই যে
যারা সবচাইতে বেশি নম্বর পাবে তাদের মধ্য থেকে কিন্তু বাছাই করবে। তবে আমি যদি এটা ডিপেন্ড করে হলো কোশ্চেন কেমন হলো তার উপরে, কোশ্চেন কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে কত আবার মানে কত নম্বর পর্যন্ত যাবে। তবে মোটামুটি বলা যায় তুমি যদি 70% নম্বর পাও তাহলে, বা 60% নম্বর পাও এবং তোমার জিপিএতে যদি ফুল নম্বর থাকে তাহলে তুমি চান্স পাবে আশা করা যায়। ধরো এখন 100 নম্বরের পরীক্ষা হলো, 60 নম্বর তুমি যদি পাও এবং তোমার জিপিএতে যদি ফুল নম্বর থাকে তাহলে আশা করা যায় তুমি চান্স পাবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা দেখো। এখন আমরা আসি কার্জন ব্যাচ নিয়ে একটু কথা বলি। কার্জন ব্যাচে আমরা কিভাবে কি করব সেটা নিয়ে একটু কথা বলি। আমি ডিটেলস কার্জন ব্যাচের ডিটেলস জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি যে কিভাবে কি হবে সবকিছু। তাহলে এখন আমাদের আলোচনা হচ্ছে ব্যাচ কার্জন নিয়ে। খুব ভালো করে বুঝিও, খুব মনোযোগ দিয়ে শুনিও। তাহলে আমাদের এখন টোটালি আলোচনা হচ্ছে ব্যাচ কার্জন। তাহলে ব্যাচ কার্জনে আসলে কি কি কভার হবে, কি কি কভার হবে? ফার্স্ট অফ অল ব্যাচ কার্জনে আমরা এমসিকিউও পড়ব এবং ব্যাচ কার্জনে আমরা রিটেনও পড়ব। খুব মনোযোগ দিয়ে শুনিও ভাইয়া, রিটেনও পড়ব, এমসিকিউও পড়ব, রিটেনও পড়ব। এই জায়গায় আমরা অবশ্যই আমাদের টার্গেট হবে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট কভার হবে, আমাদের কুয়েট রুয়েট চুয়েট, কুয়েট রুয়েট চুয়েট, এটা যদি এমসিকিউ হয়, এবছর এমসিকিউ পরীক্ষা, আগামী বছরও আশা করি এমসিকিউ হবে। যদি এমসিকিউ হয় তাহলে এটাও কভার হবে, 100% কভার হবে, একদম 100% কভার হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়, হ্যাঁ সকল সাধারণ বিশ্ববিদ্যালয় প্লাস বিজ্ঞান প্রযুক্তি, এগুলো সবই কভার হবে, সবই কভার হবে। দেখো এই জায়গায় আমরা কিভাবে পড়ব, প্রথমে আমরা ক্লাস শুরু করব, একদম পুরোদমে লাইভ ক্লাস শুরু করব 10 তারিখ থেকে। পুরোদমে লাইভ ক্লাস শুরু করব হচ্ছে 10 তারিখ থেকে। এখানে কার্জন ব্যাচের পুরোদমে লাইভ ক্লাস শুরু হবে এই মাসের 10 তারিখ থেকে। কিন্তু কথা আছে, আমরা ফার্স্টলি যে কাজটা করব, আমরা প্রথমে যে কাজটা করব, তোমাদেরকে কিছু স্পেশাল ক্লাস দেব। যেমন আজকের ক্লাসের পরেই কার্জন ব্যাচে কিছু স্পেশাল ক্লাস দেওয়া হবে, মানে কার্জনের স্পেশাল ক্লাস। দেখো তোমরা তো জানো যে হচ্ছে এখন আমরা প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করি, রাইট? এখন আমরা প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করি। তো এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার নাই। তোমাকে প্রত্যেকটা অঙ্ক করতে হবে ক্যালকুলেটর ছাড়া। তো আমাদের এখন মেইন ভয়ের জায়গা কি, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে আমি ফার্স্ট অফ অল আমি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের স্পেশাল ক্লাস দেব। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন, দেখো একদম শুরুতে তোমাদের ভয় কাটাই দিচ্ছি, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের স্পেশাল ক্লাস দেব 3টা। এখানে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের প্রথমে আমরা স্পেশাল ক্লাস 3টা ক্লাস দেব, যাতে তোমাদের পরবর্তীতে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে কোনো সমস্যা না হয় একদম শুরুতে। 2 নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি, এইচএসসি বলি, সকল জায়গায় গ্রাফ কেন্দ্রিক প্রশ্ন হয়। তো আমরা গ্রাফের কিছু স্পেশাল ক্লাস দেব, গ্রাফ স্পেশাল ক্লাস দেব। এবং আরো স্পেশাল 4টা ক্লাস থাকবে, ফিজিক্সে 4টা ক্লাস, 4টা চ্যাপ্টারের ক্লাস, ম্যাথে 4টা চ্যাপ্টারের ক্লাস থাকবে, যেগুলো তোমরা কি করবে এই 10 তারিখ পর্যন্ত তোমরা যারা ভর্তি হবে এই ক্লাসগুলো তোমরা করে নিতে থাকবে। কেমন? আমাদের মেইন প্রোগ্রাম, মেইন ক্লাস শুরু হবে কয় তারিখে? 10 তারিখে শুরু হবে। খুব ভালো করে বুঝিও, এই ক্লাসগুলোতে আমরা কি কি সলভ করব, খুব ভালো করে মাথায় রাখো যে এই ক্লাসগুলোতে আমাদের কি কি সলভ হবে। 1 নম্বরে যেটা সলভ হবে, আমরা এ টু জেড বেসিক আলোচনা করব। এ টু জেড, প্রথমে আমরা এ টু জেড বেসিক আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে শুনিও, এ টু জেড বেসিক আলোচনা করব। কিসের বেসিক? অতীতে যা আসছে, অতীতে যে ধরনের প্রশ্ন আসছে, অতীতে যা আসছে, এবার যা আসবে
এবার যা আসবে অবলিক আসতে পারে, অর্থাৎ যা আসবে এবং যা আসতে পারে তার কমপ্লিট বেসিক আলোচনা করা হবে। তো তোমাকে এই জায়গায় তোমার এই যে তুমি ক্লাসগুলা করবে সেগুলার স্পেশাল লেকচার শিট, বুঝিও এই যে প্রত্যেকটা ক্লাসের স্পেশাল লেকচার শিট, হ্যাঁ এটা তোমাকে কুরিয়ারেই পাঠানো হবে। স্পেশাল লেকচার শিট এটা কুরিয়ারে তোমার কাছে চলে যাবে, স্পেশাল লেকচার শিট কুরিয়ারে তোমার কাছে চলে যাবে। এই A to Z বেসিক কমপ্লিট করার পরে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করাবো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ হবে A to Z। তারপরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ হবে, ডিইউ কোশ্চেন সলভ হবে। এরপর আমরা যদি চিন্তা করি সকল ভার্সিটি কোশ্চেন সলভ হবে, ভার্সিটি কোশ্চেন। এটা যেহেতু একদম কমপ্লিট বেসিক আলোচনা হবে, এই কোর্স করলে তোমার এইচএসসির এমসিকিউ 100% কাভার, একদম 100 না 120% কাভার। এইচএসসি এমসিকিউ 120% কাভার হবে। অবশ্যই আমরা এখানে ফুল সিলেবাস পড়ব, অবশ্যই আমরা এখানে ফুল সিলেবাস পড়ব, ফুল সিলেবাস পড়ব। এইচএসসি এমসিকিউ 100% কাভার হবে। এইচএসসি সিকিউ, এখানে আমরা কোনো সিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব না, এই ব্যাচে কোনো সিকিউ কোশ্চেন প্র্যাকটিস হবে না। তবে সিকিউ এর জন্য যে বেসিকগুলো লাগবে সেই বেসিকগুলো তো এখানে তোমরা পেয়ে যাবা। সিকিউ এর জন্য যে বেসিকগুলো লাগবে সেই বেসিক তোমরা এখান থেকেই পেয়ে যাবা ইনশাআল্লাহ, সেই বেসিক এখান থেকেই তোমরা পেয়ে যাবা। এসএসসি 4.6 এসএসসি তে A+ থাকতে হবে ভাই। কুয়েটের জন্য এসএসসি তে A+ মাস্ট, যদি অটো পাস হয় আর কি, অটো পাস হলে A+ মাস্ট। এবং সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই ফিজিক্সেও A+ থাকতে হবে, কেমিস্ট্রিতেও A+ থাকতে হবে, ম্যাথেও A+ থাকতে হবে, ইংলিশেও A+ থাকতে হবে। বুঝছেন? সবগুলাতে A+ থাকা লাগবে, সবগুলাকে A+ থাকতে হবে। দেখো এখন এটা তোমাদের ফুল কভার হবে। আমরা কি করব, আমরা এখানে যে কাজটা করব খুব মনোযোগ দিয়ে শুনিও। আমরা প্রথমে এই জায়গায় 21 ব্যাচে এই জায়গায় ব্যাচ কার্জনে আমরা ফুল সিলেবাস কমপ্লিট করাবো 2 বার। সিলেবাস কমপ্লিট হবে 2 বার কমপ্লিট। রিভিশন হবে মোর দ্যান 5 টাইমস, 5 বারের বেশি রিভিশন হবে, 5 বারের বেশি রিভিশন হবে। কিভাবে এখন আমি একটু আলোচনা করি। একদম ফার্স্ট ফেজে আমরা যে কাজটা করব, প্রথম ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফিজিক্সের উপরে 35+ ক্লাস করা ফুল সিলেবাসে। প্রত্যেকটা ক্লাস ডিউরেশন হবে 2 থেকে আড়াই ঘন্টা। অনুরূপভাবে ম্যাথেও 35+ ক্লাস করাবো, প্রত্যেকটা ক্লাস হবে 2 থেকে আড়াই ঘন্টা। এখানে এই ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা অঙ্ক কিভাবে তুমি 5 থেকে 10 সেকেন্ডে করবা সেই ম্যাজিক্যাল কনসেপ্টগুলো তো শেখাবই। প্রত্যেকটা অঙ্ক কিভাবে 5 থেকে 10 সেকেন্ডে করবেন, রিটেনের জন্য কিভাবে আপনি কোশ্চেনটা করবেন, কিভাবে আনসার করবেন, সব A to Z দেখানো হবে। তো ম্যাথের জন্য অনুরূপভাবে একই সিস্টেম, 35+ ক্লাস হবে। এই সিলেবাসটা তোমার এটা কমপ্লিট হইতে কয় মাস সময় লাগবে? 3 মাস সময় লাগবে। 3 মাস সময় লাগবে। তাহলে এই 3 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাদের হইতে আরো কত মাস বাকি?
তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হইতে আরো মিনিমাম 6 থেকে 7 মাস বাকি, 6 to 7 মান্থস বাকি। এর আগে তো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে না, 6 থেকে 7 মাস বাকি। তখন আমরা কি করব? এই যে একবার সিলেবাস কমপ্লিট করার পরে আমরা এক্সাম দেব, মডেল টেস্ট দেব, অসংখ্য পরীক্ষা হবে, কারণ আমাদের যেহেতু অনেক সময় আছে, অসংখ্য পরীক্ষা হবে। তো এরপরে আমরা আবার কি করব? এইচএসসির যখন ডিক্লারেশন হয়ে যাবে, এইচএসসি পরীক্ষা হলো, সবকিছু হলো, বা অটো পাস হলো, যাই কিছু হোক না কেন, এরপরে আমরা আবার তোমার ফুল সিলেবাস আবার কমপ্লিট করাই দেব। অর্থাৎ তোমার ফুল সিলেবাস কমপ্লিট হবে 2 বার। যতবার তুমি পরীক্ষা মডেল টেস্ট দিবা, তোমার তো রিভিশন হবে, এখানে একবার মডেল টেস্ট দিবা, আবার পরে একবার মডেল টেস্ট দিবা, তার মানে মডেল টেস্ট দেওয়ার সুযোগও তুমি পাবা 2 বার। প্রত্যেকদিন ডেইলি এক্সাম থাকবে, আবার দেখা গেছে যে হচ্ছে আমরা কয়েকটা চ্যাপ্টার শেষ করব, আবার দেখা গেছে যে এক্সাম হবে, এবং প্রত্যেকটা এক্সাম টেস্ট মজা হবে, এমসিকিউ এক্সামও হবে, রিটেন এক্সামও হবে, এমসিকিউ রিটেন 2টা এক্সামও হবে। এটা তো অ্যাডমিশনের ব্যাচ, এটা তো হচ্ছে অ্যাডমিশন টাইপেরই ব্যাচ। কার্জন ব্যাচ তো এইচএসসির কোনো ব্যাচ না। কার্জন ব্যাচ অ্যাডমিশনের ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটি ব্যাচ। এখানে তোমার কুয়েট চুয়েটের কমপ্লিট প্রিপারেশন হবে। তো এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনগুলো করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন তোমরা সেই কোশ্চেনগুলো একদম নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারো। অ্যাডমিশন টাইপের শুধু ফিজিক্সের ব্যাচ কোনো ব্যাচ আছে? এটা তো ওই যে কার্জন ব্যাচই অ্যাডমিশনের জন্য জাস্ট। বলেন এরপরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? ফি নিয়ে বলবো। ফি এখন এই কার্জন ব্যাচের ফি হচ্ছে এখন থেকে শুরু করে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত 7 মাসের তোমার টোটাল। এখন 6 মাস 7 মাস অফলাইনে আমি এটার ফি নেই হলো 10,000 টাকা, বাট অনলাইনে তো 10,000 টাকা তোমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। মানে ফিজিক্সের জন্য 10,000 নেই, ম্যাথের জন্য 10,000 নেই। তো এই জায়গায় অনলাইনে তোমার ফিজিক্সের ফি হচ্ছে জাস্ট 2000, ফিজিক্সের ফি জাস্ট 2000, ম্যাথের ফি জাস্ট 2000। ঠিক আছে? আর এখানে ক্লাস হবে আনলিমিটেড, কারণ যথেষ্ট সময় আছে। আনলিমিটেড তুমি বেসিক ক্লাস পাবা, আনলিমিটেড কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস পাবা, আনলিমিটেড সলভ ক্লাস হবে, কারণ আমাদের যথেষ্ট সময় আছে। আমরা একই সিলেবাস 2 বার কমপ্লিট করব, 2 বার কমপ্লিট করব। কত নম্বর পেলে? কার জন্য কোন কোন সাবজেক্ট পড়াবো? ভাই এটা তো প্রাইভেট ব্যাচ, ফিজিক্স আর ম্যাথ। কার্জন ব্যাচের সাথে কি মেডিকেল প্রিপারেশন চালানো একটু টাফ হয়ে যাবে? ক্লাস ডিউরেশন না, এখানে তোমার কোনো টাফই হবে না। প্রথম দিকে আমরা সপ্তাহে 2 দিন ক্লাস নেব। তুমি মেডিকেলের পাশাপাশি এই প্রিপারেশন তুমি ইজিলি নিতে পারবে। তোমাদের যারা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, এটা তোমার খুব বেশি ইফেক্টই ফেলবে না। এখন যেহেতু তোমার জন্য এটা একটা অপরচুনিটি, কিসের জন্য? তুমি একবার কমপ্লিট করে ফেলো। এই যে তুমি যদি এখন ভার্সিটি প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলো, তোমার দ্বিতীয় রিভিশনের সময় সিরিয়াস না হলেও চলবে। যারা ডেডিকেটেডলি ভার্সিটি টার্গেট, তারা দেখা গেছে যে সেকেন্ড রিভিশন ভালো করে দিল, বাট তুমি একবার সিলেবাস কমপ্লিট করার পর দ্বিতীয়বার তো আর দেখার দরকার নাই। তুমি আরেকবার আবার পরীক্ষার সময় তুমি মডেল টেস্টগুলো দিলা, বোঝো নাই এই জিনিসটা? আর হচ্ছে তোমার সপ্তাহে 2 দিন ক্লাস হবে বা 3 দিন ক্লাস হবে একটা সাবজেক্টের জন্য, যেটাই হোক, এটা তোমার খুব বেশি প্রেশার ফেলবে না। মানে যারা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি নিতে যাচ্ছ, তারা দ্বিতীয়বার রিভিশন দেওয়ার প্রয়োজন পড়বে না। তখন তুমি ডেডিকেটেডলি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা। তার মানে এই সুবাদে তোমার আরেকটা জিনিস কি হয়ে গেল, যদি এইচএসসি হয়, এইচএসসির কিন্তু ফিজিক্স ম্যাথ একটা ভালো প্রিপারেশন হলো। কারণ মেডিকেলের ফিজিক্স ম্যাথ প্রিপারেশন দিয়ে তো এইচএসসি পাসও হবে না। মেডিকেলের ফিজিক্সের প্রিপারেশন দিয়ে তো এইচএসসি পাস হবে না। পাস কেন, মানে নম্বরই তুমি পাবা না। তো সে জায়গায় তুমি যদি এটা করো, তাহলে এইচএসসিরও কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়ে থাকবে। অ্যাডমিশন কি শর্ট সিলেবাসের মধ্যে হবে? অ্যাডমিশন শর্ট সিলেবাসে হওয়ার সম্ভাবনা খুবই কম।
খুবই কম, অ্যাডমিশন শর্ট সিলেবাসে হওয়ার সম্ভাবনা খুবই কম। কত নাম্বার পেলে ঢাকা ইউনিভার্সিটি 100-র মধ্যে থাকা যাবে এটা তো বলা যায় না, এটা ইয়ার উপর ডিপেন্ড করে, কি জানি বলে, প্রশ্নের প্যাটার্নের উপর ডিপেন্ড করে, কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, শুধু ফিজিক্স করা যাবে, এটা শর্ট সিলেবাস না, এটা শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুটাই। পাই ব্যাচে পড়েও কি না, না না, পাই ব্যাচ পড়লে এটা পড়া লাগবে না, পাই ব্যাচ তো কমপ্লিট প্রিপারেশন, পাই ব্যাচে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হবে, পাই ব্যাচে পড়লে এটাতে ভর্তি হইতে হবে না, পাই ব্যাচে পড়লে তো তোমার এইচএসসিরও কমপ্লিট প্রিপারেশন। এখানে সানি তোমার ট্রান্সফার হইতে হবে না, ওইখানে তোমার ভার্সিটিও কভার হয়ে যাবে, তোমার পাই ব্যাচে ভার্সিটিও কভার হয়ে যাবে, ট্রান্সফার হওয়ার দরকার নাই। না, আজকে পাই ব্যাচ নিয়ে আমরা কথা বলবো না, আমরা এটা কার্জন ব্যাচ নিয়ে কথা বলবো। বিপ্লব হোসেন, তুমি আমাকে ইনবক্সে দিও, ধাপে ধাপে দেওয়ার সুযোগ নাই, তুমি তোমার প্রবলেমটা শেয়ার করিয়ে বিবেচনা করবে, আমার টিম বিবেচনা করবে অবশ্যই। বলো, তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। ভাইয়া আমার এসএসসিতে ফিজিক্স 77, কেমিস্ট্রি 90, ম্যাথ 88। না 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 না, এটা উচিত হবে না। তোমার ফিজিক্সে যেহেতু এ প্লাস নাই, ফিজিক্সে এ প্লাস নাই, 3টা সাবজেক্টে 270 নাই, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া এটা টোটালি বোকামি হবে, টোটালি বোকামি হবে। মানে হচ্ছে জান্নাতুল ফেরদৌস, তুমি ঢাকা ইউনিভার্সিটির টার্গেট প্রিপারেশন নাও, তাহলে দেখা গেছে যে তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কাভার হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কাভার হয়ে যাবে। বলো, তারপর আর কারো কোনো কোশ্চেন? তোমরা তো তোমাদের সকল প্রশ্নের উত্তর পাইছো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নাকি? সবাই সকল কোশ্চেনের আনসার পাইছেন? কার্জন ব্যাচের ফি, কার্জন ব্যাচের ফি নিয়ে তো ভাইয়া কথা বলছি, ফিজিক্স 2000, ম্যাথ 2000, ফিজিক্স 2000, ম্যাথ 2000। আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? এইচএসসি 22, এইচএসসি 22-এর জন্য তো একাডেমিক ব্যাচ আছে, সিগমা ব্যাচ, ম্যারাথন ব্যাচ, এটা হলো এইচএসসি 22-এর জন্য ব্যাচ আছে, তুমি আমাকে নক দিও, তুমি আমাকে নক দিও। আর কেউ যদি এমসিকিউতে প্রো হতে চাও তাদের জন্য আছে এমসিকিউ মাস্টার ব্যাচ, এমসিকিউ মাস্টার ব্যাচ। কত পয়েন্ট লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কত পয়েন্ট লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা শুরুতে বলছি, এটা ক্লাসের শুরুতেই বলে দিছি। আর হচ্ছে আর হলো বই, অনেকে বলতেছে যে ভাইয়া কোন বই পড়বো, এই বই দাও তো, যে ভাইয়া কোন বই পড়বে, বইয়ের সাজেশন একটু দেই। বই তো হচ্ছে মেইন বই তোমাকে রাখতেই হবে, মেইন বই রাখতেই হবে। এটার জন্য তোমরা ভেতর থেকে নিয়ে আসো। হ্যাঁ, এমসিকিউ মাস্টার ব্যাচে 21 ব্যাচ, 22 ব্যাচ সবাই ভর্তি হইতে পারবে, সেটা এইচএসসি এমসিকিউ এবং অ্যাডমিশন এমসিকিউ দুটাই কভার হবে, এইচএসসি এমসিকিউ, অ্যাডমিশন এমসিকিউ দুটাই কভার হবে ইনশাল্লাহ, এইচএসসি এবং অ্যাডমিশন এমসিকিউ দুটাই কভার হবে। আর বইয়ের সাজেশন তোমরা অনেকে চাইছো, তো তোমরা এই জায়গায় ফিজিক্সের জন্য এনার্জি বইটা ফলো করো, অ্যাডমিশনের জন্য এটা এইচএসসির জন্য তোমার হেল্পফুল হবে, এটা তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুটাই কভার করবে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুটাই কভার করবে, এটা হলো এইচএসসি। এখানে টাইপ ওয়াইজ যেমন কোশ্চেনগুলো দেয়া আছে, সাথে সাথে তোমার একদিকে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো দেয়া আছে, তারপর হচ্ছে তোমার বিগত বছরের কোশ্চেন ব্যাংক, মানে এটা একই সাথে কোশ্চেন ব্যাংকেরও কাজ করবে, আবার হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ আলোচনা ডিসকাশন সেটারও কাজ করবে। তো একদম যারা এখন থেকে 22 ব্যাচের যারা আসো, এখন থেকেই অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে আগায় রাখতে চাচ্ছ, এই দুটা বই তোমরা ফলো করো, ফিজিক্স এবং ম্যাথ। ফিজিক্সের জন্য এনার্জি, ম্যাথের জন্য ইকুয়েশন, ফিজিক্সের এনার্জি, ম্যাথের ইকুয়েশন।
আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আর তোমরা যারা কার্জন ব্যাচের আসো, তোমরা ডিটেলস রুটিন মানে হচ্ছে আজকে রাতে ইনশাল্লাহ পেয়ে যাবে ডিটেলস রুটিন। আমি যে তোমাদেরকে ক্লাসগুলো দিতে বলছি, যেগুলো তোমরা এই 10 দিনের মধ্যে করে ফেলবে, সেই ক্লাসগুলোও তোমরা আজকে ইনশাল্লাহ পেয়ে যাবে। আজকে আমি দিয়ে দেবো, তো একদম তোমরা সেই ক্লাসগুলো করতে থাকবে। তো আজকে মনে হয় আমরা বিদায় নিতে পারি। হ্যাঁ, সকল ক্লাস একই সাথে জুম প্লাস ফেসবুক লাইভে হবে, তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে। সব ক্লাস একই সাথে জুম প্লাস ফেসবুক লাইভ দুটাতেই হবে, জুমেও হবে ফেসবুক লাইভেও হবে। সকল ক্লাস রেকর্ডেড থাকবে, A to Z সব ক্লাস রেকর্ডেড থাকবে। কেমন? প্রত্যেকটা ক্লাসের সাথেই ডেইলি এক্সাম থাকবে, প্রত্যেক দিন এক্সাম। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।